বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার আম গাছের আমগুলো পাকতে শুরু করে দিয়েছে, তো আমি আমগুলোকে নেটের এই যে ব্যাগ দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি, না হলে পাখিতে ঠোকা দিতে পারে, অথবা ছাদে তো বিকালবেলা অনেক বাচ্চারা আসে, তারাও ছিঁড়ে নিতে পারে এই জন্য। আর এই যে দেখুন, আমি 2টা আম অলরেডি পেড়েও নিয়েছি। তো পাকার পরে কতটা সুন্দর কালার হয়েছে আপনারা একটু দেখুন। যে এই আমগুলো দেখলে শুধু দেখতেই মন চায়, মনেই হয় না যে আম খায়। তো আমরা সন্ধ্যার পরে আম খেয়েছি। একটা আম তো আমার মেয়ে আগেই খেয়ে ফেলেছে, আর একটা ছিল, ওই আমটা আমরা কেটে সবাই মিলে খেয়েছি। তো আমগুলো আসলে যখন কাটি তখন মনে হয় যে খুব খারাপ লাগে খোসাটা ফেলতে, কারণ খোসাটা এত সুন্দর। এই যে দেখুন, আমের ভেতরটা টকটকা হলুদ, আর এই আমটা দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও খুবই মিষ্টি, খুবই মিষ্টি, খুবই টেস্ট। আর এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছেন, কিছু কাঁচা বাজার। এই যে চিচিঙ্গা, ঝিঙ্গা, তারপর সজনে ডাঁটা, কচুরলতি, এগুলো এনেছেন। এগুলো আমি এখন একটা ট্রেতে ঢেলে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। তো আমি এখন এগুলো একটু গুছিয়ে রেখে দিব। আর আরেকটা পলিথিনে এনেছেন কচু, ওটা হচ্ছে কালো জাতের কচু। আর এই কালো জাতের কচুটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর আমাদের সবসময় কচুর ভর্তাই খাওয়া হয়, আমরা কখনো কচু রান্না করে খাই না, আমার হাজব্যান্ডও পছন্দ করেন না। তো কচু ভর্তা করে আমাদের বেশিরভাগ খাওয়া হয়, ভুনা করে খাওয়া হয়। তো রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যখন আমি কচু রান্না করব। এই যে কচুগুলো এখন নামানো শেষ, আর এখন আমি উস্তাগুলো ঢেলে নিব। তো উস্তাগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বক্স নিয়ে নিলাম, বক্সের নিচে একটা পলিথিন দিয়ে দিচ্ছি। পলিথিন দিয়ে উস্তাগুলোকে বক্সের ভিতরে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। তো এই বক্সে সবগুলো ধরবে না, তো তার জন্য আরও আরেকটা বক্স লাগবে। তো আর একটা বক্স নিয়ে নিলাম, এখন এই বক্সেরও নিচে পলিথিন দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি উস্তাগুলোকে রেখে দিচ্ছি। আর আগের বক্স থেকে কয়েকটা নিয়ে নিলাম, নিয়ে 2টা বক্সে সমানভাবে গুছিয়ে রেখে দিলাম। এখন সেম প্রসেসে আরও একটা বক্স নিয়ে নিলাম, বক্সের নিচে পলিথিন দিয়ে এখন ভেন্ডিগুলোকেও সাজিয়ে নিচ্ছি। তো এক বক্সে ধরবে না, তো আর একটা বক্স নিয়ে নিলাম, এই বক্সে বাকি ভেন্ডিগুলোকে গুছিয়ে নিলাম। এখন ধনিয়া পাতাগুলোকে গুছিয়ে নিব। তো আরেকটা ছোট বক্স নিয়ে নিয়েছি, সেই বক্সের নিচে এই পলিথিন দিয়ে ধনিয়া পাতাগুলো গোড়াসহ এভাবে করে আমি রেখে দিব। গোড়া ফেলে রাখবো না, গোড়াসহই রাখবো, যাতে করে যখন আমার প্রয়োজন পড়ে 1-2টা গাছ বের করে আমি ধুয়ে আমার রান্নায় ব্যবহার করব। তো আমার এই যে বক্সে বক্সে সবজি সংরক্ষণ হয়ে গেল। আর কচুর লতিগুলো এই যে আমি টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে সেম প্রসেসে আমি বক্সে ভরে এভাবে রেখে দিলাম। এভাবে করে রাখলে আপনার 1 সপ্তাহ 10 দিন অনায়াসেই খাওয়া যায়। এই হচ্ছে আমার সবজি সংরক্ষণের পদ্ধতি। আর এই যে এখানে মাছ নিয়ে এসেছেন, অফিস থেকে আসার সময় সবজির সাথে মাছও নিয়ে এসেছেন। এটা একটা বড় সাইজের বোয়াল মাছ, আর এই বোয়াল মাছের গায়ে দেখুন কতটা কালো দাগ। তো এই দাগ কিভাবে আমি দূর করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে তারের মাজুনি, এটাই হচ্ছে সেই টেকনিক যার সাহায্যে আমি সব ধরনের মাছের কালো দাগ পরিষ্কার করে থাকি। তো এই যে তারের মাজুনি দিয়ে হালকা করে ঘষা দিব, দিলে কতটা সুন্দরভাবে মাছের কালো দাগ পরিষ্কার হয়ে যাবে আপনারাই দেখুন। এই যে আমি ঘষা দিচ্ছি, আলতো করে ঘষা দিলেই হয়ে যাবে, খুব জোরে ঘষা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে মাছের চামড়া উঠে যেতে পারে। তো এই যে আলতো করে ঘষা দিচ্ছি, আর কতটা সুন্দরভাবে এই মাছের কালো দাগগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখুন। তো এই প্রসেসটা আসলে হয়তোবা অনেকেরই জানা থাকবে, যারা পুরানো গৃহিণী, বাট যারা নতুন গৃহিণী তাদের উদ্দেশ্যে আমি এই টিপসটা শেয়ার করলাম। তো এই যে তারের মাজুনি দিয়ে ঘষে কতটা সুন্দরভাবে, কতটা সহজ উপায়ে এবং কত দ্রুত আমি এই মাছের গায়ে কালো দাগটা পরিষ্কার করে নিলাম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা কতটা সুন্দর ধবধবে সাদা হয়ে গিয়েছে। আর এরকম সাদা ধবধবে মাছ কিন্তু খেতেও অনেক রুচিতে আসে।
আর মাছের গায়ে যদি কালো দাগ থাকে তখন কিন্তু খেতে রুচিতে আসে না মাছটা। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিব, বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে মাছটা কেটে নিয়েছি। তো আমার এই টিপসটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এটা ফলো করে দেখতে পারেন, কমেন্টে জানাতে পারেন। তো এখন আমি এই যে রাতের রান্নাটা করে নিয়েছি, আর অফ ক্যামেরায় করে নিয়েছি, রান্নাগুলো শেয়ার করা হয়নি, যেহেতু রাতের বেলা রান্না শেয়ার করতে গেলে অনেক রাত হয়ে যাবে। তো এই জন্য করলা ভাজি করে নিয়েছি, আর এখানে ইলিশ মাছ রান্না করে নিয়েছি 3 টুকরা আমাদের দুজনের জন্য, কারণ বাচ্চারা তো ইলিশ মাছ খায় না কাটার জন্য। আর এই যে চিকেন রান্না করেছি, এগুলোই আমাদের রাতের খাবার। আর পরদিন সকালবেলা এই যে আমি দুধ জাল করে নিচ্ছি, একটু সেমাই রান্না করব নাস্তার জন্য। দুধের মধ্যে চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হাফ চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর 2টা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো আপনারা কিন্তু এভাবে যে কোনো দুধ জাতীয় খাবারে ঘিটা ইউজ করে দেখতে পারেন, তাহলে কিন্তু সেই খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আমি সবসময় এটা করে থাকি। সেমাই, পায়েস এ ধরনের রান্নায় কিন্তু ঘিটা ব্যবহার করা যেতে পারে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এবং খাবারের স্বাদও অনেক গুণ বেড়ে যায়। এই যে আমার লাচ্চা সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। আর সকালের নাস্তায় আমাদের এই সেমাই, তারপর রাতের চিকেন ছিল, আর পরোটা করে নিয়েছি। তো এইগুলো দিয়েই আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।